নমস্কার, আমি মানসী নিয়ে এলাম আপনাদের অতি প্রিয় পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের সঙ্গে আছেন আমাদের চারজন প্রিয় বন্ধু। আছে একটা ইন্টারেস্টিং টপিক এবং আছে সেই টপিক জনিত মিষ্টি একটা আড্ডা। সেই যে মিষ্টি মিষ্টি টপিক, মিষ্টি মিষ্টি আড্ডা, মিষ্টি মিষ্টি গল্প, আর তার সঙ্গে অনেকখানি সত্যি। প্রত্যেকবারের মতো যে সত্যি আমাদের আনন্দ দেবে, কখনো দুঃখ দেবে, আর দেবে অনেকটা ইন্সপিরেশন, তাই তো? তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আজকের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা পরিচয় করে নেব। একেবারে আমার বাঁদিকে কে আছেন? কাকলি মুখার্জি। কোত্থেকে এসছেন দিদি? বাগবাজার। কি করেন? এতদিন চাকরি করতাম, জাস্ট রিটায়ার করেছি আমি। আচ্ছা, তারপরে নাম বলো। নমস্কার, আমি অনামিকা পাল, আমি লিলুয়া থেকে এসেছি। দিদির আমন্ত্রণে আজকে আসতে পেরে সত্যি আমি খুব খুশি, কারণ এরকম প্ল্যাটফর্মে আসা কখনো সুযোগ হয়নি, তাই দিদিকে অসংখ্য ধন্যবাদ। কি করো তুমি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বর্তমানে আমি এখন টিউশন পড়াই বাড়িতে, আর আমার একটা ঠাকুরের ব্যবসা আছে, আমি বাড়িতে ঠাকুর বানাই, বাবা আমি মা তিনজনে মিলে। হ্যাঁ, ওমা কি মিষ্টি। ঠিক আছে, ওর গল্প আমরা শুনবো তো। ডান দিকে। নমস্কার, আমি জয়শ্রী চট্টোপাধ্যায়, বাগবাজার থেকে এসেছি। আমি প্রথম এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত, ভীষণ খুশি। অনেক ধন্যবাদ। নমস্কার, আমি তুলিকা ভট্টাচার্য, আমি বিআরপি বাজার থেকে এসেছি। আর আমি একজন হোম মেকার। পরে এসে আমি একজন প্রাণী হিলার হয়েছি, সেগুলো আসছি পরে বলবো, আমার স্টোরিটা কিভাবে শুরু হলো পরে কথা বলবো। আর আমি এর জন্য এসেছি, মানসী আমার খুব ফ্যামিলিগত ফ্রেন্ড। ও অনেকবার ধরে আমাকে আসার জন্য বলছিল, আমি সাহস পাচ্ছিলাম না, কারণ আমি ক্যামেরার সামনে এই প্রথম, কিন্তু ও আমাকে অনেক এনকারেজ করেছে, যার জন্য আমি আসতে সাহস পেয়েছি বলে আজকে আমি এখানে। আমি ওকে জোর করে নিয়ে এসেছি, কারণ ও যে কাজটা করে সেই কাজটা আমার কাছে ভীষণ একটা মানুষের জীবনে বর্তমান সময় ভীষণ প্রয়োজনীয় বলে মনে হয়েছে। আমার মনে হয়েছে আপনাদের সবার এটা সম্বন্ধে জানা উচিত, সেই জন্য আমি জোর করে, সত্যি ও যেটা বলছে একদম সত্যি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে আমরা কি কি আরে আড্ডা শুরু করে দিলাম। চলো, সব আগে আমরা যাব কাকলিদির কাছে। কাকলিদি, আপনি কোথায় চাকরি করতেন? ওই আরসিটিসি আছে না, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, ওখানে। আরে বাপরে, ঘোড়দৌড়? হ্যাঁ হ্যাঁ। মানে ঘোড়দৌড় কি, মানে কি 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 পোস্টে ছিলেন? আমি এই কম্পিউটার অপারেটর। মানে টাকা পয়সা? হ্যাঁ। ও, মানে সবাই আপনাদের কাছে টিকিট কাটতো এসে? আচ্ছা, ঠিক আছে। তার মানে তো জীবনে বহু ধরনের মানুষ দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, তা দেখেছি। অনেক ধরনের মানুষ, অনেক তাদের আউটবাস্টিং, নানা রকমের। দিদি বিয়ের আগে কোথায় থাকতেন? বেহালা। আর বিয়ের পর? বাগবাজার। প্রেম করে বিয়ে? না না, সত্যিটা বলতে হবে। আজকে আমাদের লুকোলে চলবে না, আজকে তো আমাদের গল্পের সঙ্গে সত্যি। প্রেম করে বিয়ে তো ওই আর কি, মানে এই মানে রিটায়ারমেন্টটা হয়েছে বলে উনি ভাবছেন আমার বয়স হয়ে গেছে, ওই জন্য উনি বলছেন না। আরে বয়স, প্রেমের কথা বলার কোনো বয়স নেই। না না, সেটা নয়, আমাদের ওই অফিসেই দুজনের দেখা হয়েছে, ওখানে তারপর ওখান থেকেই আর কি মেলামেশা। তারপর বিয়ে। এইবার জুনি থেকে বেরিয়েছে। দাদাও কি ওইখানে ওই চাকরি করেন? আপনাদের সঙ্গে একসঙ্গে আলাপ। আচ্ছা, মানে ভালোবাসার বিয়ে। তো দিদি শুরু, আচ্ছা এই গল্পটা পরে আসছি। এবার তোমার, আমি শুনেছি তোমার সামনে বিয়ে, সেটাও কি প্রেম করে? হ্যাঁ, অবশ্যই লাভ ম্যারেজ হবে। কিরকম গর্ব করে বলছে। অবশ্যই ভালোবাসা নিয়ে সত্যি আমার কখনো কোনো আক্ষেপ হয় না। আমি সত্যি এদিকে খুব ভালো, যে যার সাথে রিলেশনে আছি, এখনকার দিনের ছেলেদের থেকে ও একটু অন্যরকম। আমাদের পুরনো বড়রা শুনছো কি? না, একটু অন্যরকম সত্যি দিদি। এটা যখন 2013 লাস্টে ও আমাকে প্রথম দেখে, ঠিক আছে, সেটাও একটা ব্যাপার আছে, ঝিলে স্নান করতে এসে। শ্রীরাধা শ্রীকৃষ্ণের গল্প হয়ে গেল। স্নান মানে ওদের বাড়িটা, আমাদের বাড়ি এই পারে ঝিলের, আর ওদের বাড়ি ও পারে। ভয়ঙ্কর কি, সাঁতার কেটে কেটে যেত? না, তখন তো আমি জানতাম না যে ও আমাকে পছন্দ করে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন কি কেউ ভালোবাসা বোঝে এইসব কি? আমি বলতাম। তিনি? ও তখন উচ্চ মাধ্যমিক দেয়।
মানে পড়াশোনা ফাঁকে ফাঁকে কি পাকা হ্যাঁ, এবার যখন উচ্চ মাধ্যমিক দেয়, যখন আমি 8-এ পড়ি, তখন তো আমাকে বলেছিল, বন্ধুদের দিয়ে জানিয়েছে। এবার আমাদের ফ্যামিলিটা কি একটু অন্যরকম, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, 17 জন আমরা একসাথে থাকি, ঠিক আছে। তো তখন বাড়ির আমাদের একটা ঐতিহ্য কি মানে প্রথম থেকেই হয়ে এসছে, আমরা পাল টাইটেল, আমাদের পালের সাথেই বিয়ে হয়, আমাদের বংশ পরম্পরাটা হয়ে এসছে। এবার সেখানে ওরা তো সরকার টাইটেল, এবার তো আমাকে সেটা একটা অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবার বাবা মা তো সরকার বাড়িতে স্ট্রাগল নেই, পাল বাড়িতে আমাদের, হ্যাঁ আমাদের তখন যদি ও কাউকে বলতো যে তুই ওই মেয়েটাকে একটু বল না, আমাকে ধরে বলতো যে আমার ওকে পছন্দ। কিভাবে তুমি বাড়ি ম্যানেজ করলে? অনেক কষ্ট করে। প্রথমে বাড়ির লোক যখন জানতে পারে, তখন আমাকে বলেছিল তুই তো জানিস আমাদের এরকম হয়ে এসছে, আমরা তো দেব না। তখন আমি বললাম যে কেন, আমার একটা বেসিক ব্যাপার বলতে পারলে না, যে পাল আমরা ঠাকুর ঠাকুর গড়ি, হিসেব কে রাখবে সরকার ছাড়া? সরকার তো লাগবে হিসেব রাখার জন্য। তার মধ্যে যাও বাবাকে অনেক কষ্ট করে মানে বোঝালাম, বাবা তখন জানলো যে ছেলেটা তো ভালো, সবার মুখে শুনেছে বাবা, হ্যাঁ যে ভালো। তখন বাবা বলল যে দেখ ছেলেটা কি করে, এটা তো স্বাভাবিক, সব বাবা মারাই ছোট থেকে বড় করে, তারা তো চাইবে যে আমি আমার মেয়েটাকে ছোটবেলা থেকে দুধে ভাতে বড় করেছি, তা সে কার কাছে যাচ্ছে, সে তো মেয়েটাকে ভালো রাখতে পারবে কি? বাবা মার জায়গায় তো তারা ঠিকই, যে তারা কোথায় দিচ্ছে। এবার আমিও যদি কখনো যখন আমারও মনে হবে, তখন আমি বলবো যে আমার সন্তান কোথায় যাচ্ছে, তো সেটা তো তার জায়গায় দাঁড়িয়ে ঠিক। কিন্তু তারপরে কোথায় যাচ্ছ? আমি যেখানে যাচ্ছি সত্যি খুবই ভালো। তিনি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করেন। পুলিশ? বাবা আমি বেশি কিছু বলবো না, এই চাকরির পিছনে অনেক জার্নি দিদি, যেটা হ্যাঁ সব শুনবো একটু করে, সবার গল্প একটু করে শুনবো। ঠিক আছে, এখন আমরা আসছি জয়শ্রীদির কাছে। জয়শ্রীদি বাগবাজার, আমি বাগবাজার স্কুলের মেয়ে, বাগবাজার মাল্টিপারপাস। আমার তার দুটো বাড়ি পরেই আমাদের বাড়ি। তার মানে তো মানে ওই মাছের কচুরি, নীলাচল, এবলা ওবলা একদম ইচ্ছে হলেই খাওয়া হয়ে যায়। মানে এদিকে বাঁদিকে না ডান দিকে? মাল্টিপাল বাটার দিকে, ঠিক 2 কি 3টে বাড়ি, মানে আমাদের গলিতে ঢুকতে হয় না। গয়না দোকান নবরত্ন জুয়েলার্স, ঠিক তার উল্টো দিকে। ও আগো আমি নস্টালজিক হয়ে পড়ছি। যাকে ঠিক আছে, গল্প শুনি। দিদি বাপের বাড়ি ছিল? আমার বাপের বাড়ি ও বাগবাজারে, কিন্তু আমাদের লাভ ম্যারেজ না, এটা একটা আশ্চর্য ঘটনা। দেখেন বিয়ের না, কেউ কাউকে চিনতামই না। আচ্ছা, বিয়ের মানে বাড়িটা কোথায় ছিল বিয়ের আগে? আমার বিয়ের আগে ছিল ওই মানে বাগবাজার সার্বজনীন মাঠের দিকে, হ্যাঁ চিতপুরের দিকে। তো সেখানেও কখনো দেখাও হয়নি? না, কোনোদিন মানে চিনতামই না, বাড়িটা জানাই ছিল না। কিন্তু আমার বাবা যখন দেখতে যায়, মানে যখন খবরটা আসে, পাড়া থেকেই খবরটা আসে সম্বন্ধটা, তখন যখন দেখতে যায়, তখন বাবা গিয়ে বলছে, এই জানিস আমি এই বাড়িতে ছোটবেলায় আসতাম, আমার মেজদির বন্ধু ছিল এখানে, মানে যে মানে জামাইয়ের যে পিসি, সে হচ্ছে আমার পিসির বন্ধু। ওই বাড়িতে মেয়েকে পাঠাবেন বলে মেসোমশাই আগে থেকে ওই বাড়িতে গিয়ে ওই বাড়ি ঠিক ছোটবেলা জোগাড় করেছেন, ছোট থেকে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন, কবে কোন কালে তার বিয়ে হবে, তবে একটি মেয়ে হবে, মেয়ে ওই বাড়ির বউ হবে, ওই জন্য ছোট থেকেই যাতায়াত করে। বিশাল ক্যালকুলেশন। আর আমার সঙ্গে এসছেন দিদি, কাকলি দিদি এসছেন, উনি আমার বৌদি হন। ও আচ্ছা, মানে ননদ ভাজ। আমাদের ভীষণ মিল, মানে বোন আর দিদির মতো। আচ্ছা দাঁড়াও, আগে প্রেমের গল্পটা শুনি। প্রেম করে না, ঠিক আছে, প্রেম বিয়ের আগেও হয় পরেও হয়, সেটা কথা না। কথা হচ্ছে বিয়েটা যখন হলো, কর্তা কি করে? কর্তা তখন চাকরি করতেন, হ্যাঁ ও মেডিকেল মানে ফার্মাসিস্ট ছিলেন উনি। ওই জন্য তখন প্রথম জীবনে বেঙ্গল লিমিটেডে করতেন, তারপর আস্তে আস্তে বড় হয়েছেন, আরো অন্য জায়গায় চলে গেছেন। বেশ, এই গল্প নিয়ে আমরা এগোবো। তোমার কথা শুনি, তোমার বাপের বাড়ি ছিল কোথায়? কৈখালি, এয়ারপোর্ট কৈখালি। আর বিয়ের পর গেছি আমি পুরো সাউথে, ট্যাংরা। এখন মানে এখন আমি থাকি ভিআইপি বাজার, রুবির ওখানে। বিয়ে হয়েছিল যখন তখন ট্যাংরায় ছিলাম। ট্যাংরা মানে তো একেবারে অপরিচিত জায়গা, একদম অপরিচিত জায়গা। একদমই ভালো লাগতো না, মনে হতো আমাকে কোনো খাঁচায় নিয়ে গিয়ে বন্দি করেছে। কি সম্বন্ধ করে বিয়ে না লাভ ম্যারেজ? না, এটা একদম ঘটকালি করে বিয়ে হয়েছে।
কিন্তু একই পাড়ায় আমার হাজবেন্ড যেত তার পিসির বাড়িতে, এই হ্যাঁ পিসেমশাই পিসির বাড়িতে যেত। তা আমি কিন্তু চিনতাম না, আমার থেকে 9 বছরের বড়, কোনোদিন চিনতাম না। ওই পাড়া দিয়ে যেত, ঠাকুর দেখতো, সবকিছু করতো, আমাদের ওখানে বড় করে কোনোদিনও দেখা হয়নি। আচ্ছা, তো ওখানে ওর পিসিমশাই আমাদের বাড়িতে এসে গটকালি করে মানে ওই সম্বন্ধ করে বিয়ে হয়েছে। তা আমার এই মানে আমার হাজবেন্ডই আমার প্রথম সম্বন্ধে যে দেখা হয়েছে। তখন কি করতেন কর্তা? তখনও স্কুল টিচার ছিলেন, এখনো স্কুল টিচারই আছেন। আচ্ছা 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 আচ্ছা, তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কারোর বিয়ের আগে, কারোর বিয়ের পর, কিন্তু ভালোবাসা, সেই ভালোবাসাটা কি করে টিকে রইলো? ভালোবাসা এটা তো 3জনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে সম্পর্কে ভাঙন ধরেনি, তাই তো? হ্যাঁ বেশ। আর আরেকজন তো একেবারে ওভার কনফার্ম যে সম্পর্কে ভাঙন ধরবে না। এই যে ভালোবাসা জিতছে, এইভাবে জিতছে, প্রতি পদে পদে জিতছে, প্রতি পদক্ষেপে তার জয় ঘটছে, তার তো একটা আলাদা কেমিস্ট্রি আছে। এই কেমিস্ট্রিটা আজকে আমরা জানবো, কারণ বর্তমানে বড্ড তাড়াতাড়ি ভাঙন এসে যাচ্ছে অনেক জীবনে। অনেকেই মনে করছেন দূর ভাল লাগছে না, আলাদা হয়ে যাই, দূর আলাদা হয়ে আমরা বন্ধু থাকবো, সে বরং ভালো। কিন্তু বন্ধুত্ব অন্য জিনিস, আর একজন আরেকজনের হাত ধরে এক ছাদের তলায় থাকাটা অন্য পরীক্ষা। সেই পরীক্ষায় এনারা কিভাবে পাশ করে গেলেন এবং আরেকজন কিভাবে কনফিডেন্টলি বলছে পাশ আমি করবই, সেটা নিয়ে আমাদের আড্ডা এগোবে। তবে নিতে হবে ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর, কোথাও যাবেন না, সঙ্গে নিয়ে আসছি গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, সঙ্গে নিয়ে আপনাদের ভালোবাসার অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা একটা দারুণ দারুণ মিষ্টি মিষ্টি আড্ডার মধ্যে আজকে আছি, কিন্তু যে আড্ডার মধ্যে দিয়ে অনেকগুলো সত্যি আজকে আমাদের জানতে হবে, আমাদের জীবনের প্রয়োজনীয় সত্যি। আমরা সব আগে যাব কাকলিদির কাছে। কাকলিদি, কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার একটু লেট ম্যারেজ হয়েছে, কেন আমার মা খুব অসুস্থ ছিল আর কি, সেরিব্রালে অনেক দিন পড়েছিলেন বিছানায়। আমরা মানে আমাকে একটু দেখাশোনাও করতে হতো, চাকরি করতাম তার সাথেই। ওই 35-এ আমার বিয়ে হয়েছে। এখন তো 35টা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে তো 35টা একটা ফ্যাক্টর ছিল। হ্যাঁ, তো ঠিক আছে। কর্তার তখন কত বয়স? কর্তার ওই 37-38। আচ্ছা, একদম ঘাড়ে ঘাড়ে দুইজন আর কি, মানে এর ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। আমি একটা কথা জিজ্ঞেস করব, কে প্রপোজ করেছিলেন? ও করেছিল। হ্যাঁ তাই? কি বলেছে? ও শুধু অনেক খোঁজ খবর নিচ্ছে, কথায় কথায় আমি এর থ্রু দিয়ে না, না এর থ্রু না, 3rd ছিল না আমাদের। তাহলে আমাদের ডিরেক্ট দুজন, মানে আপনাকে নানা রকম কথা জিজ্ঞেস করছে আর আপনি আন্দাজটা পাচ্ছেন। হ্যাঁ, কেন এত প্রশ্ন? ও অনেক মানে প্রশ্ন করতো যে কোন শ্রেণীর ব্রাহ্মণ, মানে আমরা তো ব্যানার্জি ছিলাম আমি বিয়ের আগে। হ্যাঁ, তারপরে আমি ভাবতাম এইরকম জিজ্ঞেস করে কেন। তারপরে একদিন আমার দিদি জানতে পারলো, পেরে মানে ওর বাবা আমার শ্বশুরমশাইকে ফোন করেছিল, শ্বশুরমশাইও ফোন করলো, আমার দিদিতে আর শ্বশুরমশাইতে বিয়ে ঠিক হয়ে গেল। ও মা, কি সুইট! মানে এ পক্ষের ঘটকও দিদি আর ও পক্ষের ঘটক তোমার বাবা, কি মজার! তার মানে তোমার বাবা খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, মানুষ খুব ভালো। হ্যাঁ, মানে কোনের দিদির সঙ্গে কথা বলে বিয়ে, ছেলের বিয়ে ফাইনাল করে ফেললেন। শুধু ওই একটা ছিল, মানে কোন গোত্রের ব্রাহ্মণ, গোত্রটা রাখতে হবে ঠিক। আমাদের ওই এটাও লাভ ম্যারেজ বলছি বটে, কিন্তু আবার এই ব্যানার্জি মুখার্জি ব্যাপারটাও একটা এটা না থাকলে হয়তো হতো কিনা সন্দেহ। প্রশ্নের পরে ওই প্রশ্নটা আটকে যেতে পারলেও পারতো, যদি আটকে যেত আর বিয়ে করতে বলা মুশকিল। সেই সময়ে দাঁড়িয়ে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তখন তোমার মনে কি একটু রং লেগে গেছে? হ্যাঁ, রং তো লেগেই ছিল। তবে আমি বিশ্বাস করি, বিশ্বাস আর মানে শ্রদ্ধা সম্মানের সঙ্গে ব্যাপারটা ঘটলে 25 বছরেও সেটা পুরনো হয় না। ঠিক কথা। এই আমরা আসল কথায় ঢুকলাম, ভিতটা কি? বিশ্বাস আর ভালোবাসা। ভালোবাসা দিয়ে একটা সম্পর্কে শুরু হচ্ছে,
ভালোবাসার জন্য তো বিয়ের আগে বিয়ের পরেটা কোনো ম্যাটার করে না। বিয়ের আগে হলেও ভালোবাসা, বিয়ের পরেও জন্ম নেয় ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা টিকিয়ে রাখার মূল সূত্র কি, ভালোবাসাটা কি করে জেতে, এইটা হচ্ছে আজ আমাদের আলোচনার বিষয়। ভালোবাসা জিতে যায়। বলো দিদি, ঝগড়া হয়নি কখনো? হ্যাঁ, ঝগড়া মানে বেশি করে না ও। ঝগড়া রেগে টেগে গেলে ও হয়তো তখন একটু গলা বার করে, কিন্তু আমি চুপ করে থাকি, কেন প্রেশার আছে তো। আমি একদম সাইলেন্ট হয়ে যাই, তারও ও অটোমেটিক ভুলেও যায়, তারপর আবার নরমাল। এইটা আমি না কালকে একটা সিনেমা দেখছিলাম, তাতে একটি মেয়ে একজনকে বলছে যে তোমরা না ঝগড়া মিটিয়ে ফেলতে জানো না। বলছে ঝগড়া মিটিয়ে ফেলতে জানি না, ঝগড়া কি করে মেটাতে হয়? বলে খুব সহজ, জড়িয়ে ধরে সরি বলে গালে একটা চুমু খাবে, ঝগড়া মিটে যাবে। অনেক বড় বড় ঝগড়া না আন্তরিকতা দিয়ে মিটিয়ে ফেলা যায়, যদি উল্টো দিকের লোকটাকে একবার বলে ফেলা যায় যে দেখো বাবা এমন ঝগড়া করো না যাতে দুজনের হাতটা ছেড়ে যাবে, তাহলে ঝগড়া মিটে যায়। কিন্তু তার মাঝখানে একটা বড় শব্দ থাকে, যে শব্দটার নাম কি? ইগো। ইগো 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 যদি ঢুকে পড়ে সেই হাতের মাঝখানে, তখন দুটো হাতই ভাবতে থাকে হাতটা ধরবো না ইগোটা ধরবো, তবে তখন সমস্যা। তবে বিবাহিত জীবনে আমার মনে হয় ইগোটা আলমারির মধ্যেই রাখা ভালো। পজিটিভ হলে বেটার, কিন্তু যে ইগো হাতটাকে ছাড়িয়ে দিচ্ছে তাকে লকারে রেখে চাবিটা ভুলে যাওয়া কোথায় আছে, তাই তো? আচ্ছা, এবারে একটা ওভার কনফিডেন্ট মেয়ের কাছে আসি। বলো কর্তা পুলিশ কি করে প্রেম হলো? আচ্ছা, একটা তো আমরা শুনে নিয়েছি, সাঁতার কেটে কেটে বরাস্ত দেখা করতে। সেই জিন্দের বন্দির কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ বলো বলো। কিন্তু তখন আমি চিনতাম না, মানে কে সাঁতার কেটে তোমার বাড়ির দিকে আসছে তাকে দেখতে? না, আমি তখন জানতাম না যে ও আমাকে দেখতে আসে, তখন তো এইটাই পড়ি, কি বুঝি। তুমি তখন কি করতে? আমি তখন, আমাদের তো ঝিলের বাড়িটা আমার ঝিলের সামনেই, ঠিক আছে। এবার ওখানে সবাই তখন কাজ করতো, সুপারি কাটতো, তো ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এবার আমাকে যখন বলতে আসে ওর বন্ধুরা, আমার তখন ফ্যামিলির কথাটা আসেনি, আমি তখন ভেবেছিলাম ও তো আমার দাদার মতন হয়, ওকে আমি কেন ভালোবাসবো, ওকে বলবি। আমি কিন্তু এসব পছন্দ করি না, বেশি পিছনে গুলো জুতো দিয়ে মেরে দেবো। জুতো সরাসরি এটাই বলেছিলাম। তারপরে যখন আমি 11-এ উঠি, তখনও কলেজে গ্র্যাজুয়েশন করছে, তখন দশমীর দিন আমি বাঙালি দুপিস, একটা দুর্গাপূজাটা সরস্বতী পূজা, সেই দুর্গাপূজাতেই দশমীর দিনকে আমি তখন টিউশন পড়ে ফিরছি, তো স্যার পড়ায়নি, বলছে পড়াবো না। তখন আমি ফিরতে ফিরতে ওর সাথে না হঠাৎ মানে কোইন্সিডেন্স ভাবে দেখা হয়ে গেছে, ও খেলে ফিরছে আর আমি যাচ্ছি, তখন আমাকে ও পিছন পিছন গেছে, আমার সাথে গেছে, তখন ভরা রাস্তার মধ্যে সবার সামনে আমাকে বলছে আমি তোমাকে কবে থেকে বলছি, তুমি কেন এরকম আমাকে রিফিউজ করছো, কিছু তো বলো। এবার আমি তো ভাবছি বাড়িতে যদি কেউ দেখে ফেলে, আমার বাড়িতে এমনি স্ট্রিক্ট, তার মধ্যে যদি এরকম হয় তখন তো আরোই। আমি বলছি না না তুমি চলে যাও, তুমি আসবে না। বলার পরে ও বলছে না তোমার সাথে আমার যে করে হোক কথা বলতে হবে। ও নিচে বসে পড়লো রাস্তার মধ্যে, এটাকে কি বলে দেহি পদবল্লভমুদারম। ও নিচে বসে পড়ার পর এবার আমি তো উপায় নেই, আমাকে তো বাঁচার জন্য কিছু একটা বলতে হবে। তখন আমি বলি যে আমার দিদির ফেসবুক আইডি আছে এই নামে, তুমি আমাকে ওখানে কথা বলতে পারো, বলে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। এবার একদিন সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছি, ও তখন পুলিশের পরীক্ষার জন্য, মানে প্রকৃতির কোনো অংশকে বাদ দেয়নি, জল মাটি বা ভোরবেলার কুয়াশা সূর্য সবার আশ্রয় নিয়েছে, শুধু হ্যাঁ বলাবার জন্য। সবাই সাক্ষী, সবাই সাক্ষী। তারপরে ওই হাঁটতে যাই, তখন আমার সাথে কথা বলবে বলে এসছে, ফার্স্ট কথা বলাতেই পাড়ার কেউ দেখে নেয়, ব্যাস মাথায় বাড়ি। তারপর এবার বাড়িতে এসে ঢুকি, মা বলছে তুই কোন ছেলের সাথে কথা বলছিলি? আমি তো বুক ধক ধক যে কি বলবো। আমি বলছি যে কেন, কে কি বলেছে? বলছে না এরকম এরকম শুনলাম। এবার তো মা সত্যি কথা বলতে কখনো না, এক একটা ফ্যামিলি হয় যে শুনলে মারধর করে এরকম, আমার মা বাবা সত্যি কখনো এমন করেনি, সবসময় বোঝাতো যে জানিস তো মনে আমাদের ফ্যামিলিতে এরকম পাল ছাড়া হয় না। সেখানে আমি কি করে, আর জয়েন্ট ফ্যামিলি সবার মতামত নিয়ে একটা কাজ করতে হবে, সেখানে তো মা বাবা কিছু বলতে পারে না। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে না আমি সত্যি ভুলে যাচ্ছিলাম যে ঠিক আছে, আমার সম্বন্ধ দেখা শুরু হয়ে যায়।
দানে দানো পে লিখা রেতে হ্যায় খানে ভালো কা নাম, ওই বাড়ির অন্ন তোমার কপালে নাচছে, ভুলে গেলে হবে? তারপরে তোমাকে কেঁদে ফেলছে, ওলে বাবা লে বাবা লে, সম্বন্ধ দেখা শুরু হয়ে যায়। তারপরে সেখান থেকে আমার সম্বন্ধ দেখা, ও মা গো, 4-5টা সম্বন্ধ আসতে থাকে, কিন্তু আমি তো রাজি না। প্রত্যেকটা সম্বন্ধ পছন্দ হতো, আমি না করতাম। এরকম করতে করতে বাবা বলতো যে ঠিক আছে, তাহলে ও আমার মেয়ে তো কাউকে পছন্দ করছে না, থাক। আমি বললাম বাবা আমি তাও জানাইনি যে ওর সাথে আমি কথা বলবো। আমি বললাম আমাকে ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাও। তার মধ্যে হলো আমার বাবার শরীর খারাপ, তখন আমি 2nd ইয়ারে পড়ি, বাবার পিঠে একটা টিউমার হয়। এবার তখন এরকম হয়তো নানা ডাক্তার দেখেছি, কেউ ধরতে পারছে না। সবাই কি বলছিল জানেন দিদি, আমার জন্য নাকি আমার বাবার এরকম হয়েছে, মেয়ের চিন্তায় চিন্তায় বাবার। আচ্ছা, চিন্তায় চিন্তায় কারো টিউমার হয় পিঠে? রোগ তো ধরা পড়েনি তখন বাবা শুকিয়ে যাচ্ছে, ভাবছে যে দোষ কেন ছেলে মেয়েদের দেয় সবাই, ভাবছে আমার চিন্তা এমন হচ্ছে। আমি না বাইরে বেরোচ্ছি, এদিকে লোকে দেখছি বলছে ওই তো মেয়ের জন্য এমন, ওদিক বাবার নামে বাবা যখন সুস্থ হয়ে যায় মানসিক পুজো দিতে যায় বাবার নামে, সেই মন্দিরের ব্রাহ্মণটা আমাকে বলতে ছাড়েনি যে এরকম মেয়ে থাকার থেকে না থাকা ভালো। আমি সেখান থেকে ছুটতে ছুটতে বাড়িতে আসি, বলি বাবা আমি এত বড় অন্যায় করেছি যে আমাকে বাইরে লোকে এরকম বলছে। বাবা তখন বলতো, বাবা কোনোদিনও বলেনি যে তোমার জন্য কিছু, বাবা সবসময় বলতো দেখ মনে এটা তোমার রোগ হয়েছে, এটা শুরু ঠিক হয়ে যাবে, তুই দুঃখ পাস না। বাবা সবসময় লাস্টে যখন বাবা রাজি হয়, সবার মুখে জানতে পায় যে ছেলেটা কেমন, কেন ও তো ভালো, ও আমাকে কোনোদিনও দিদি এখনকার দিনের ছেলেরা যেরকম তুই ভাষায় কথা বলে, রাগ হয়, 10টা বাজে কথা বলে, ও কিন্তু এমন না। ও আমাকে সবসময় অন্যরকম ভাবে সাপোর্ট করতো, আমাকে বলতো তুমি পড়ো, তুমি নিজের পায়ে একটা কিছু করো, আমি দেখছি। এবার ও তো চাকরি করে না, কি করব তখন? এবার আমার সবাই আমাকে বলতো কি রে ও তো কিছু করে না। আর আমার দিদি, আমার জেঠুর মেয়ে যে সীমাদি, ওর নামে আজকে না বললে না, ও আমার জন্য অনেকের কাছে অনেক কথা শুনেছে, বোনকে সাপোর্ট করে, বোনকে মাথায় তুলছে। দেখো ছেলেটা চাকরি পায়নি, শুধু ভালোবাসে বলেও কিন্তু তার হাত ছাড়েনি। আমি তো জানি যে মানুষ অনেক জার্নালিস্ট এসছে, অনেক জায়গা থেকে এসছে, কিন্তু আমি কখনো করিনি। আমি ওর দিকে তাকিয়েছিলাম যে ছেলেটা তো ভালো, এখন নয় চাকরি করে না, কিছু একটা তো করতে হবে। চাকরি যে আমার বাবা যখন লাস্টে রাজি হয় দিদি, আমার বাবা বলে যে ওকে চাকরি করতে হবে, কিছু একটা করো, সরকারি যে চাকরি করতে হবে তা না, কিন্তু আমি যে ছেলেটাকে কার কাছে দিচ্ছি। আমি যদি আমার মা বাবার জায়গায় থাকতাম আমিও সেটা ভাবতাম যে আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোথায় দিচ্ছি ছোট থেকে। আসলে আসলে এইটাই খুব ইম্পর্টেন্ট যে আমার সঙ্গী যে হয়েছে বা হবে, সে হতেই পারে যে সে এখন তার পায়ের তলার জমি শক্ত নয়, হতেই তো পারে, কিন্তু ভালোবাসে কি? ভালো যদি বাসে তাহলে অপেক্ষা করা যায়। একদম অপেক্ষা শব্দটা বড় ইম্পর্টেন্ট এক্ষেত্রে। ভালো যদি বাসো তাহলে অপেক্ষা করবে, ভালোবাসাকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আসলে কিন্তু তোমার। ফিরে আসবে এই নিয়ে আরো অনেক গল্প করবো, এখনো 2 দিদির গল্প শোনা বাকি, কিন্তু নেবো ছোট্ট একটা ব্রেক এবং আমাদের একটু চা কফি খেতে হবে। বাবা গো চা তেষ্টা পাচ্ছে তো, আমারও পাচ্ছে, সেই জন্য একটু চা কফি, আপনারা টুক করে একটু চা খেয়ে নিন। ফিরে আসছি নিয়ে সঙ্গে গল্প, সঙ্গে সত্যি আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। গরম গরম কফির কাপ সামনে নিয়ে ফিরে এসেছি আপনাদের জন্য, আর সঙ্গে আছে গল্প, সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। এনাদের গল্প তো শোনা হলো, 2 দিদির গল্প শুনবো। সবাইকে যাব জয়শ্রীদির কাছে। জয়শ্রীদি, ছোট্টবেলা থেকে আপনার বাবা, আপনার ভাবি শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি করেছেন, থ্যাংক ইউ মেসোমশাই। আচ্ছা, কিন্তু তারপর যখন কর্তাকে পেলেন তো সম্বন্ধ করে বিয়ে বললেন, ক বছরে বিয়ে হয়েছিল? আমার তখন 23 বছর বয়স। 23 বছর বয়স, তখন পড়াশোনা কমপ্লিট হয়েছে। আচ্ছা, তখন আপনি কিছু তখন করেন না? না না। বেশ, তার আগে আমি একটা প্রশ্ন করব গল্পটা শোনার আগে, এখন কি করেন? এখনো আমি ওই হোম মেকার আর কি। হোম মেকার মানে কি কি করেন? প্রথম হচ্ছে আমার সকালবেলা উঠে ওই ঠাকুর ঘরের জোগাড়টা করা, আমার ঠাকুর মশাই জোগাড়টা করে দিতে হয়। তারপরে অন্যান্য কাজ থাকে, রান্নার দিকে যেতে হয়, মানে শেফ। তারপরে ঘর গুছানো, হেন তেন সবই থাকে, বাজার দোকান তার মধ্যখানে, অ্যাকাউন্টেন্ট, বাজার দোকান থাকে। তারপরে আবার এক একদিন সপ্তাহের মধ্যে ব্যাংক, ছেলে মেয়ে পড়াশোনা। ছেলে আমার মেয়ে একটি,
সে তার পড়াশোনা শেষ হয়ে গেছে, দিদিমণি সে ডেন্টিস্ট আবার। দেখো অলরেডি দেখা গেল 5টা কাজ, হ্যাঁ তাহলে ওই আবার সব রকমই। আবার যেহেতু আমার মেয়ের চেম্বারও আমার বাড়িতে, তার বাবা তাকে চেম্বারটি বাড়িতে করে দিয়েছে, মানে সামনের দিকে ঘর ছিল। সেখানকার রিসেপশনিস্ট সেরামই অবস্থা হচ্ছিল। আপাতত মানে খানিকটা করতে হয়, হয়তো কলিং বেল বাজলো, হয়তো কোনো পেশেন্ট এসছে তাকে বসাতে হয়, আচ্ছা ঠিক আছে। এত কিছু মাঝখানে কর্তার সাথে প্রেমটি টিকে আছে? হ্যাঁ পুরো গাল দুটো গোলাপি হয়ে গেল। এটা শুধু এই শাড়ির আভা নয় কিন্তু, ভেতর থেকে বেরিয়েছে এগুলো। ওটা বলো, যখন বিয়ে হলো তখন কর্তা কত বড়? আমার থেকে ওই ওরকমই 9 বছরের বড়, 9 বছর 3 মাসের বড়। বেশ, কিন্তু সে আমাকে সব দিক থেকেই মানে আগলে রাখে আর কি। ভালো লেগেছিল বিয়ের পর কর্তাকে? হ্যাঁ, ও মা, দেখতে সুন্দরী ছিল, দেখে ভালোই লেগেছিল। হ্যাঁ, কিন্তু যখন গিয়েছিল খুব উস্কো খুস্কো, মানে দেখতে গেছে আমাকে, কোনো সাজগোজ নেই, হাতে ঘড়ি নেই, কিছু না, সেই যে এক মাথা চুল কোঁকড়ানো এটা কোঁকড়ানো। কি আমায় বললো? আমার হাতে কিন্তু ঘড়ি নেই। বলো, এইরকম ভাবেই গেছে। আর আমি তো যেরকম তখনকার দিনের মেয়ে, অত একটু লাজুক লাজুক, লাজুক না সাজগোজ অত, প্রথম দিন সাজগোজ একদমই নাকি করিনি, বলা হয়েছে আমাকে পরে যখন বলেছে। প্রথম দিন কিছুই সাজগোজ ছিল না। তারপরের দিন নাকি আবার একদিন সুযোগ বুঝে, মানে ভাই বোনেরা যেদিন দেখতে যাবে সেদিন আবার ঢুকে গেছে আরেকবার দেখবার আশায়। হ্যাঁ, তারপরে সেদিনকে বোধহয় একটুখানি বেটার ছিলাম বলেছে। এই তারপরে দিদি 36 বছর। 36 বছর। এতদিনেও যে এই যে বলছো গালগুলো এখনো টুকটুকে গোলাপি হয়ে যাচ্ছে, হ্যাঁ বলে ভালোবাসা ঠিকই আছে, কেমিস্ট্রিটা কি? ওই আমি প্রথম দিকে এমনি খুবই ভালোবাসে, শাড়ি কিনে দেওয়া, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এসব সবই। আবার কি এটা আবার আছে, শাড়ি আমার পছন্দের শাড়ি কিনলে হবে না, তাকে সে যা পছন্দ করে দেবে সেটাই কিনতে। তার মানে তুমি কেমনে ভালো সে সুখ ভালোভাবেই জানে। হ্যাঁ, এমন হয়েছে যে কোনো শাড়ি ভাল লাগেনি? না, সত্যি কথা বলো। না না না, সব ভাল লেগেছে। হ্যাঁ, মানে ইউনিক শাড়ি ঠিক কিনে দেবে একদম। বলো বাবা, এটা কত কিনে দেবে? দারুণ শাড়ি কেনে, তাই আমার শাড়িও পছন্দ করে ভীষণ, ওইসব ভালোবাসে, শাড়ি খুব ভালোবাসে, শাড়ি কিনে দিতে ভালোবাসে। আমি মাঝে মাঝে রেখে যাই, বলি তাহলে ভালো করতে। শাড়ি দেয়ও অনেক, আর ও ভালোবাসে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তার মানে কি? আচ্ছা, ঝগড়া হয় তোমাদের? না, ঝগড়া হয় না, রেগে যায় মাঝে মাঝে, হয়তো কিছু। আমি রেগে যাও? আমিও রেগে এখন রেগে যাই, তখন প্রথম দিকে রাখতাম, দিকে মনে তো আহা। হ্যাঁ, এখন হয়তো একটু বকা ধমকানো করি, এটা করবে না ওটা করবে না, এখন একটু শাসন করি, তো সেটা শোনে দেখি। এবং আমাকেও এখন অনেক লিবারাল, মানে প্রথম দিকে এই লিবারিটিটা ছিল না আমার, মানে এমনি ছিলাম ভালোই, কোনো অসুবিধা নেই, বেড়াতে যাই, ঘুরতে যাও, হ্যাঁ, মানে কোথাও ছাড়বে না। এমনকি আমার সব থেকে হচ্ছে কি, মানে কি কথা, মানে বাগবাজার সার্বজনীনে যে ইয়ে হয়, কি বলে, দশমীর দিন যে সিঁদুর খেলা হয়, ওই বর না বলে দিল, এই রকম একটা ব্যাপার ছিল। তখন তুমি কি করলে? কি আর করবো, দিল না, মানে এটাকে নিয়ে কোনো খুব একটা, এখন বরং আক্ষেপ করি যে এটা তখন তুমি যেতে দাওনি। তারপর মনে হয়েছিল আচ্ছা দিল না তো দিল না, আর কি করবো, এইরকম আমিও অ্যাডজাস্ট করেছি আর কি। কিন্তু এখন আবার আমাকে সব দিকে, এই যে এখানে আসবো, হ্যাঁ যাও, বা এখন একটা ছোট ক্লাবের সঙ্গে, মানে একটু মহিলা ক্লাব, একজন আমাকে ডেকে নিয়ে গেছে, তা ছোট কয়েকজন গুটিগত মহিলা মিলে আমরা একটু ক্লাবের মতো করি, গান, নাটক, নাচও করি আমরা। কি করো? ওই নাচ করতে, নাচ কোনোদিন জীবনে শিখিনি, কিন্তু ও আমাদের যে সংস্থাটি করেছে, সেও আমার থেকে অল্প ছোট, হয়তো সেও বয়স, কিন্তু সে বেশ আমাদের শেখায়, গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, নাটক শেখাচ্ছে। প্লিজ। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা,
এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। ধ্রুবতারা শুনছেন? আছেন নিশ্চয়ই ওপারে। দেখুন এতগুলো বছর হয়ে গেল এখনো গান গাইতে বলেছি, ভালোবাসার গানই বেরোচ্ছে জয়শ্রীদির গলা দিয়ে। আসলে সেই মানে ভিতটা আমি বলছিলাম কেমিস্ট্রি কি, একজন কথা বললে একজনকে চুপ করে থাকতে হয়, তাই না? দুজনে একসঙ্গে কথা বললে অশান্তি হয়। অশান্তি পরে জয়শ্রীদি আবার সব তখন থেকে জমিয়ে রেখেছে, এখন যখন বরের সঙ্গে হয় তখন জয়শ্রীদি বলে ওটা করনি ওইটা করনি, আর এখন ধ্রুবতারা ভাবছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে করে যখন ফেলেইছি তখন আর বেশি ইয়ে করে লাভ নেই। খুব ভাল লাগলো শুনে। এরকমই অটুট থাকুক আপনাদের বন্ধন, একদম খুব ভালো থাকুন। এবার আমরা যাব তুলিকার কাছে। বলো কি জানতে চাইছো? কৈখালি থেকে এই যে চলে এলে, আর তখন বর যে চাকরি বাকরি করছে স্কুল টিচার, তখন কি করতে বিয়ের পর এসে? বরকে পেতে সম্বন্ধ করে তো বিয়ে? একদমই পেতাম না, মানে আর একে তো বলছো পরিবেশটা ভালো লাগতো না। একদমই পরিবেশ তখন কি হতো? ঝগড়াঝাটি হতো? হ্যাঁ, খালি অভিমান হতো, খালি রাগ ভাঙাতে ভাঙাতে সে শেষ হয়ে যেত। ওলে বাবালে, কখনো মনে হয়নি বিয়েটা আমার ভুল হয়েছে চলে যাই? হ্যাঁ মনে হতো, তখন মনে হতো, কিন্তু পরক্ষণেই যখন ভালো ভালো গিফট এনে দিত সব ভুলে যেতাম। তখনও তো ছোট ছিলাম না, 22 বছর বয়সে বিয়ে হয়েছে। তখন ওকে আমার মনে হতো আমার টিচার, আমি স্টুডেন্ট। এরকমই মাঝে মাঝে টিচ করতো যে চলো তোমাকে এখন এই জায়গা থেকে ঘুরিয়ে আনি, তুমি তো ছোট মেয়ে, তোমার থেকে আমি 9 বছরের বড়, আমি অভিভাবক তোমার কাছে। ওলে বাবা, এইভাবেই আমাদের মানে সবকিছু আমাদের তখন আমার মনটা ভালো হয়ে যেত। একদম আমি মানে আমাকে ও জানে আমি কি ভালোবাসি, আমাকে চিনেছিল খুব ভালো। হ্যাঁ মানে আমাকে দামি দামি গিফট আমার দরকার নেই, আমাকে ছোট ছোট চকলেট একটু ফুল দিলে আমি খুশি হয়ে যেতাম। মানে আমাকে দাও গিফট দাও, আমি আবার ভুলে যাবো সবকিছু। নিয়েও আসতো। ঝগড়াঝাটি হতো কিন্তু সেটা অ্যাডজাস্ট করে করে আমরা চলতাম, যে ওকেও বুঝতাম যে ওকেও দিতে হবে টাইম। আমি নতুন এসছি কিন্তু সবাইকে মানিয়ে গুজিয়ে চলতে হবে। তোমাদের কি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে? একদম বড়, আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি, আমার জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে হয়েছে। কিন্তু ওই জায়গা থেকে চলে আসতে হলে পরিবেশটা ভালো ছিল না। হ্যাঁ, কিন্তু ছেলেকে মানুষ করতে গেলে পরিবেশটা সবার আগে দরকার। আমরা যে পরিবেশে মানুষ হয়েছি সেই পরিবেশ থেকে সম্পূর্ণই আলাদা, তাই জন্য আমরা আমাদের বাড়ি শিফট করি এই ভিআইপি বাজারে। তারপর ওখানে এসে আমরা দুজনে হাতে হাত রেখে একটা সংসার, মানে নতুন করেই বলা চলে সংসার গড়ে তুললাম। আমার বাড়িটাও যেমন তৈরি করলাম, দুজনে সংসারটা গড়ে তুললাম, এবং দুজনেই আস্তে আস্তে সংসারে থেকে দুজনকে বুঝে দুজনেই বড় হলাম। এইটা খুব ইম্পর্টেন্ট, হাতে হাত রেখে বড় হওয়া, তাই না? দুজনের মধ্যে অশান্তি হতো কিন্তু আমরা দুজনকে খুব অ্যাডজাস্ট করতাম, মানে বুঝতাম। আমরা মুখে বলতে হতো না, চোখে বুঝে যেতাম, অ্যাটিটিউডে বুঝে যেতাম যে ও কি চাইছে। আর এত বছরের সংসার, 29 থেকে 30 বছর হতে চললো আমাদের সংসার। কেমিস্ট্রিটা কি? ওই ভালোবাসা, দুজনকে না দেখতে চোখে একদম বুঝে যাই যে ও কি চাইছে, আর ও বুঝে যায় আমি কি চাইছি। তাহলে এটা কিন্তু একটা বিরাট বড় সত্যি পাওনা হলো। চোখে চোখ রাখুন, মাটির দিকে তাকিয়ে কথা বলা। আমার ছেলেও মানে জানে যে মা বাবা ঝগড়া হচ্ছে, এই সাপে নেউলে ঝগড়া, এক্ষুনি ঝগড়া এক্ষুনি বাপ। কি মজা, কি মজা, কি মজা। আসলে এই আলোচনাটার মাধ্যমে আমরা জীবনের অনেকগুলো পথ পেরিয়ে এসেছি। আমরা চারজনই, আমারও প্রায় 33 বছর বিয়ে হয়ে গেল। আর একজন তো পা দেবেন, ও না অনেক কিছু কালেক্ট করছে কিন্তু এখান থেকে কি কি করা যায়, এরা কি কি করেছে, কি কি করতে হবে। জীবন তো বইবে, জীবন নদীর মতো বইবে, চলতে চলতে তীরে এই তীরে ওই তীরে যা যা পাবো কালেক্ট করতে হবে। এটাই তো আমার জীবনের কাজ, এটাই তো আমার চলা। কিন্তু সত্যি কথা, কেমিস্ট্রিটা কি যদি প্রশ্ন ওঠে তাহলে কিন্তু উত্তরটা এটাই হবে, পরস্পরকে বুঝতে পারা, পরস্পরের চাওয়াটা বুঝতে পারা। যদি আমি তুমি কি চাইছো সেটা বুঝে যাই, এবং সেই সঙ্গে আমি কি চাইছো যদি তুমি বুঝতে পারো, আমার চাওয়াটাও তো তোমায় বুঝতে হবে। আমার চাওয়া যদি তুমি না বুঝতে পারো, শুধু তোমার চাওয়া আমি বুঝে চলছি, একটা সময় তো ক্লান্তি আসে দিদি, আসে না বলো? যদি একটা সময় মনে হয় যে আমি শুধু তোমায় বুঝছি, তুমি আমাকে বুঝছো না, আমার চাওয়া নিয়ে তুমি ভাবছো না, আমার পাওয়া নিয়ে তুমি ভাবছো না, সে তো মুখে থাকেই, সেই ভাষাটা থাকেই।
যতই পূর্ণ করি, যখনই মনের মতো কিছু পাই না, পেলাম না, তখনই তুমি আমায় বুঝছো না, আমায় সময় দিচ্ছ না। আর কত সময় দেব? সো সুইট। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আরো কিছু গল্প শোনার আছে, বাকি আছে। একটু ঝগড়ার গল্প ঠিক মতো শোনা হচ্ছে না, কেউ না মুখ খুলছে না, সবাই জানে উল্টো দিকে বর বসে আছে, সেই জন্য মুখটা খুলছে না। একজন খালি বলেছে একটু একটু ঝগড়া হতো, কিন্তু ও আমাকে মানাতো, ও ইনি লাকি না ওটি লাকি, একটু পরে আলোচনা করব। কিন্তু আমাদের চা কফি শেষ, এগুলো সরাতে হবে, কাজে ছোট্ট একটা ব্রেক নেব। কোথাও যাবেন না, টিভির সামনে থাকুন, আসছি নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আড্ডার প্রায় শেষ দিকে পৌঁছে গেছি আমরা, চা কফি খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি আমাদের 4 জন মানুষকেই বলবো, 3 জন যারা অভিজ্ঞ আর একজন যিনি দিল্লি কা লাড্ডু খাওয়ার জন্য মোটামুটি মানসিকভাবে প্রস্তুত হয়ে আছেন। তুমি লাস্টে দিদি, আমাদের দর্শকদের একটু বলো, হ্যাঁ ওখানে যারা আছেন অনেকেই ধরেই নিচ্ছি তারা বিবাহিত, কেউ কেউ হয়তো ওর মতো বিয়ের দরজায় পা রাখবেন বলে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। একটুখানি বলো যে এই যে তোমরা এতগুলো বছর এই ভাঙনের সময়, এখন তো আমাদের চারপাশে বড্ড ভাঙনের গল্প, আমি তখন বলছিলাম যে একটুখানি বনিবনা যেই হলো না তখনই সব আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে কেমন যেন একটা বন্ধু হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাস করি যে কোনো সম্পর্কের ভিতটা আসলে বন্ধুত্ব, বন্ধুই বন্ধুকে একমাত্র বুঝতে পারে। এই যে বন্ধুত্বময় ভিত, সেই ভিতটার উপর দাঁড়িয়ে আমি আরেকটা সম্পর্ক তৈরি করলাম, হঠাৎ সেই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে আমি আবার শুধু বন্ধু হয়ে গেলাম। এই জার্নিটা আমার কাছে একটু অস্বস্তিকর লাগে। তো তোমরা সেই জার্নিটা অ্যাকসেপ্ট করোনি লাইফে, তোমরা মনে করেছো যে না, একবার যখন এই ভিতটার উপর দাঁড়িয়ে আমরা একজন একজনের হাত ধরেছি, আমরা সেই হাতটা ছাড়বো না। আর আরেকজন তো 4 বছর পুকুরের এপার ওপার করিয়েছে, কাজেই এ বন্ধন ছিড়বেন বলে মনে হয় না। তো যাই হোক, আর পালবাড়ি তো অ্যাকসেপ্ট করেই নিয়েছে যে সরকার মশাই হিসেব টিসেব রাখবেন ঠিকঠাক। তো আমি সবাইকে তোমায় জিজ্ঞেস করি দিদি, দর্শকদের জিজ্ঞেসও করছি না, অনুরোধ করছি, দর্শকদের একটু বলো যে এই বিবাহিত জীবন এতদিন এত সুন্দর করে টিকিয়ে রাখার 1-2 টিপস। আমার মনে হয় ভালো বাসা না খুঁজে ভালোবাসা খুঁজতে। এখন ভালোবাসার দিকে ছুটছে নতুন ট্রেন্ড, সবাই নয়, কিছু কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে। কিন্তু এখন এই যে এত ডিভোর্স, এত ভেঙে যাচ্ছে, এর মূলে আছে চাহিদা, অতিরিক্ত চাহিদা। হ্যাঁ, তারপর কম্পিটিশন চলছে, ওর ওটা আছে আমার এটা হবে না কেন, এইগুলো থেকে একটু মুখ ফেরালে আমার মনে হয় এই ভাঙনটা রোখা যায়। এটাই বলার আছে। ভেরি গুড, ভেরি গুড। দেখুন কত বড় কথা, চাহিদা কমিয়ে দাও, চাহিদাটা কনসেন্ট্রেট করো পরস্পরের প্রতি। তুমি আছো, আমি আছি, আমরা ঠিক চালিয়ে নেব। কিন্তু অন্যের মতো তুমি আমাকে যদি দাও তবেই থাকবো, আর অন্যের মতো তুমি যদি হও তবেই থাকবো, তাহলে আর থাকাটা কিন্তু হয়ে উঠবে না। যাবো তোমার কাছে। আমার কাছে বিয়ের মানে টিকে থাকাটা, দুজনে একসাথে টিকে থাকাটার মূল মন্ত্র হচ্ছে বোঝাপড়া, এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা দুজন দুজনের হাত ছেড়ে যাব না। একসঙ্গে যখন 7 পাক ঘুরেছিলাম, মন্ত্র নিয়েছিলাম যে যে কোনো পরিস্থিতিতে দুজন দুজনের সাপোর্টে থাকবো এবং একসঙ্গে থাকবো, দুজন দুজনকে দেখে রাখবো। তো সেটাই আমরা করে আসছি, এবং এটাই বিয়ের মূল মন্ত্র যে আমরা একসঙ্গে থাকবো সব সময়, মানে কেউ কাউকে ছেড়ে যাব না। অপশন নেই, আমার জীবন থেকে আলাদা হওয়ার অপশন তো নেই। একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকার জন্য যা যা করতে হয় করব। আমার ভালোবাসাটা যেটা জন্ম নিয়েছে জীবনে, সেটাকে টিকিয়ে রাখার জন্য যা যা করতে হয় করব। আর যে ভালোবাসা আমার নয়, সে ভালোবাসা তো এমনি আমার কাছে থাকবে না। কিন্তু এত ঝড় ঝাপটা পেরিয়ে যে রয়ে গেছে, সে থাকার জন্যই কিন্তু রয়েছে, তাকে ধরে রাখার দায়িত্বটাও কিন্তু খানিকটা আমার। সেই দায়িত্বটা অস্বীকার করলে চলবে না। আজকেও 9 বছরের বড় বর ওকে ওর মন খারাপ দূর করার জন্য ওকে নিয়ে গিয়ে চকলেট খাইয়ে হাতে ফুল দিয়ে বেরিয়ে নিয়ে আসছে। তাতে ও যদি মনে করেন এটা আমার এতে প্রাপ্তির ঘর ভরলো না, এই যে দিদি বললেন চাহিদাটা আমি একটু বাড়িয়ে ফেললাম, আর সেই বেচারা তো এর বেশি দেওয়ার ক্ষমতা নেই সেই মুহূর্তে, তাহলে তার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে আমি সেইটুকু নিয়ে সুখী থাকবো না কেন? কারণ ও কি দিচ্ছে সেটা বড় কথা না, যেটা ও বলেছে,
কেন দিচ্ছে সেটা বড় কথা, ভালোবাসে তাই দিচ্ছে, তাই তো? একদম একদম। আমারও তাই কথা যে যখন একসঙ্গে সংসার করতে নেমেছি তখন আর ওই পেছন ফিরে তাকাবো না ও কে ভালো কে কি পাচ্ছে না পাচ্ছে, বা ওর বর কি দিল আমার বর এটা দিল না, এসব ভাবার কথা চিন্তাও মনে কোনোদিন আসেনি। হ্যাঁ, এবং কি একটু বকলো কি একটু রাগ করলো বা বাড়িতে কিছু অশান্তি হলো এ নিয়ে মন খারাপ করে মা বাবাকে বলা, সেটাও কোনোদিন, সেই কথাটাও এই একটা পয়েন্ট এলো, এই একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি। হ্যাঁ, যে এই কথাটা যে আবার বাবা মাকে গিয়ে বলবো ও আজকে আমাকে এটা বলেছে ওটা বলেছে, হ্যাঁ এই নিয়ে রাগ করা, মন যেই যখনই বললো কেন বললো কি বললো অত ভাবলাম না, আবার ছেড়ে দিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট, ভুলে যাওয়াটা, ভুলে যেতে শিখতে হবে, কিন্তু মনে রাখলে হবে না, মনে রাখলে সেই সারা জীবন সেইটা মনে থাকবে যে ও ওটা বলেছে। যত মনে রাখবো তত কষ্ট পাবো। একদম। আচ্ছা, এই একটা ইস্যু উঠলো, এই ইস্যুটা খুব জীবনে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। সেই কবে আমরা সেই কোন সিনেমায় রেখেছিলাম 7 পাকে মাথায়, সেটা হচ্ছে এই যে আমার তোমার সম্পর্ক। হ্যাঁ, এই আমার তোমার সম্পর্কে আমি তোমাকে যেভাবে বুঝবো আর তুমি আমাকে যেভাবে বুঝবে, সেই বোঝাটা তো একমাত্র আমি আর তুমিই জানলাম, আর তো কেউ জানলো না। তাহলে অন্য একজন তারা আমার খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ, সম্মানের মানুষ, কিন্তু তোমার আমার এই কেমিস্ট্রি তো তাদের জানার কথা নয়। তাহলে সেই মানুষটাকে কি আমি ইন্টারফেয়ার করতে দেবো সর্বক্ষেত্রে? তো সেই মানুষটা ভালো চাইতে গিয়ে তো সম্পর্কটার ক্ষতিও করে ফেলতে পারেন। তারা আমার ভালো চান, ওই মানুষগুলো ওর ভালো চান, এই সংসারটার ভালো চান, কিন্তু কেমিস্ট্রিটা তারা জানেন না। তাদের কেমিস্ট্রি কেমন ছিল সেটা যদি তারা অ্যাপ্লাই করতে শুরু করেন, তাহলে আলটিমেটলি কিন্তু আমার কেমিস্ট্রি ক্ষতি হবে। এটা আমাদের মানতেই হবে, এটা খারাপ লাগুক ভালো লাগুক এটা মানতেই হবে। কেউ যদি তার আজকে এখানে আমরা যে 4 জন, আমি ইনক্লুডিং মাইসেলফ, আমরা যে 5 জন এখানে আছি, এই 5 জনের পরিবারের কেমিস্ট্রি 5 রকম, এবং এই 5 জনের স্বামী স্ত্রী ইনক্লুডিং হবু, এই যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি 5 জোড়ার এই যে কেমিস্ট্রি, এটা একমাত্র এই 5 জোড়াই জানে। আলাদা আলাদা। আমরা কি ভাববো আজকে কি তুলি যেভাবে চলে আমি সেভাবে চলতে পারবো? চলিও না, সম্ভব নয়। প্রথম তখন কিন্তু আমরা বাইরে কোনোদিন রেস্টুরেন্টে খেতে যাইনি, কেন? তখন তো কিছু করে না। আমি তখন কলেজে পড়ি, আমাকে এখানে খাওয়াতে হয়েছে এরকম। আমি তখন কলেজে পড়ি, আমাকে আমার বান্ধবীরা বলতো কি রে তুই কোনোদিন রেস্টুরেন্টে খেতে যাস না? আমরা তো যাই, তোরা সবসময় চা খাস, নাহলে দেখি বাইরে ফুচকা খাচ্ছিস 10 টাকার। আমি সবসময় বলতাম ভগবান যদি চায় আমি একদিন অনেক বড় রেস্টুরেন্টে যেতে পারবো, কিন্তু আমি এই জায়গাটা আমি হাত ছাড়বো না। ছেলেটা রূপটা দেখে নয়, ছেলেটা আমাকে আজকে কি খাওয়াচ্ছে সেটা দেখে নয়, আমি পরবর্তী দিনটা দেখবো। আচ্ছা, আমার পাশে আছে কি? সবসময় সে আমাকে সাপোর্ট করতো। ও ভাবতো যে আমার কষ্ট হয়, হয়তো আমার বন্ধুরা খায়। আমি সবসময় ভাবতাম যে না, ভালো দিন আমাদেরও একদিন আসবে। সেই দিনটা যদি হাল ছাড়তাম দিদি, তাহলে আজকে হয়তো এত ভালো দিন দেখতে পারতাম। তাহলে হাল ছাড়া যাবে না, তাহলে মূল কেমিস্ট্রি। ওই যে উনি বললেন না যে এখনকার দিনে ছেলে মেয়েদের চাহিদাটা বেশি, আমি যদি সেটা মনে করতাম, আমার বিয়ের পর আমার হাজবেন্ড যখন সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে, আমি হচ্ছে খুব ভালো একটা রোমান্টিক সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে, গিয়ে দেখলাম যে 40 চোর বলে একটা আলিবাবা 40 কার্টুন ছবি দেখাচ্ছে, 9 বছরের ছোট মেয়ে একটা দেখাতে নিয়ে যাচ্ছে, দিব্যি ও পাশে বসে নাক ডেকে ঘুমাচ্ছে, আমি হা করে দেখছি। তখন যদি মনে করতাম যে আমার চাহিদাটা আরো উচিত, আমি ওর সাথে থাকতে পারবো না, তাহলে তো আমি কবেই সংসার ত্যাগ করে দিয়ে ডিভোর্স হয়ে বাড়িতে বসে থাকতাম, যে না ও ঘুমাচ্ছে, রেস্ট নিক একটু, আমাকে দেখাতে নিয়ে এসছে, আমি ওই বসে দেখি। ওই দেখলাম, দেখে দুজনে বাড়িতে গেলাম, দুজনে দুটো মুড়ির প্যাকেট নিয়ে বাড়িতে খেতে খেতে চলে গেলাম। ওলে বাবালে, তখন কি মনে হয়েছিল? প্রথম তো রাগ হয়েছিল যে এই সিনেমা দেখাতে নিয়ে এসছে, আমি তো ভেবেছিলাম হাতে হাত রেখে দুজনে বসে সুন্দর একটা রোমান্টিক ছবি দেখবো। বর শুনছেন? কিন্তু যখন দেখলাম প্রথম খুব রাগ হয়েছিল, তারপর আস্তে আস্তে দেখলাম না, আমাকে ঘুম থেকে উঠে বললো কি সুন্দর না সিনেমাটা, আমি তুমি তো দেখলেই না তুমি তো দেখলেই না। এই কদিন আগে আমাদের পরিবারে একটা জিনিস হয়েছে, আমার ছেলে মেয়ে বাবা ছেলে মেয়ে কি সঙ্গে নিয়ে সিনেমা দেখতে গেছে, খানিকক্ষণ পরে হঠাৎ মেয়ে বলছে দেখলে, তুমি দেখলে? ও বাবা বলে আমি তো ঘুমোচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠে বললাম কি দেখলাম, মাঝে দারুণ একটা সিন মিস করে গেছি, কি দেখলাম? তোমার নাক ডাকায় তোমার পাশের মেয়েটা সরে 3টে সিট পরে চলে গেল। আমাদেরও মানে মেয়ে ভয়ঙ্কর অপমানিত বোধ করেছে,
ছেলের তো বিকার নেই, সে হাঁ করে সিনেমা দেখছে, তার সঙ্গে যায় আসে না। মেয়ে লজ্জায় অধপতন হয়ে তুমি কি করলে, বললো না না ঠিক আছে কোনো ব্যাপার নয়, এমনি চলে গেছে, কিন্তু ঘুমোচ্ছিল নাক ডাকছিল তাই চলে গেছে, বিরক্তিকর বলে। এইগুলো তো পার্ট অফ লাইফ। ক্লান্ত মানুষটা মজাও লাগে ওগুলো হয়েছিল বলে এখন এগুলো বলতে পারছি। এইগুলো হচ্ছে জীবনের পজিটিভ কয়েনেজ, যেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে হাসি মজা করতে পারবো। সেই মুহূর্তে সেই রাগ যদি ছাড়াছাড়ি করে দেয় তাহলে আর জীবনে হাসি মজা, কত কত হাসি মজা হারিয়ে যাবে না হাত থেকে। এইটা মাথায় রাখবেন সবসময়। চারজনকে অনেক অনেক ভালোবাসা, তুমি খুব ভালো থাকবে, তোমার জন্য আমাদের সবার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ রইল। তোমার সাঁতার কাটা পুলিশ বাবুর জন্য অনেক আশীর্বাদ রইল। ভাই অনেক ডেডিকেশন, এই আমার বর হলে পারতো না আমি নিশ্চিত। যাই হোক, ও এক জায়গায় চাকরি করেছে বলে পাশে চুপি চুপি খবর নিয়েছে, আর এর তো সাঁতার কেটে আসার কোনো গল্পই ছিল না, ওরও তাই ছিল না। এই সাঁতার কেটে আসার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তোমার সাঁতার কাটা দীর্ঘজীবী হোক, ভালো থাকো, সবাই আনন্দে থাকো, সবাই খুশিতে থাকো। আর আমাদের এখানে তোমরা এসছো, আমাদের সময় দিয়েছো, তার জন্য তোমাদের হাতে আবরণের পক্ষ থেকে আমরা তুলে দেবো ছোট্ট উপহার। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির নানা বৈচিত্র্যপূর্ণ সম্ভার শাড়ির, এবং সেই সঙ্গে আছে প্রাদেশিক নানা শাড়ি এবং পুরুষদের জন্য অসাধারণ কালেকশন। তাই অবশ্যই আবরণ। আমাদের মধ্যে চলে এসছে আমাদের টিমের মিষ্টি মেয়ে সৃজিতা নিয়ে দিদিদের জন্য উপহার। সৃজিতা চলে এসো। সবার আগে কাকলি দি, থ্যাংক ইউ। এরপরে অনামিকা, তুলিকা দি এবং জয়শ্রী দি। তুলিকা, জয়শ্রী দি, অনামিকা এবং কাকলি দি, তোমরা চারজন খুব ভালো থাকো, খুব সুন্দর করে তোমাদের জীবন কাটুক, আমাদের শুভেচ্ছা রইল। আর এনার জন্য তো অনেক অনেক শুভেচ্ছা আমরা অলরেডি দিয়েই দিয়েছি, শুভকামনা, আশীর্বাদ সব কিছু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাথায় রাখবেন ভালোবাসা, দুজনের মাঝখানের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে জিতিয়ে দিতে গেলে সবাইকে যেটা প্রয়োজন কি, একজন আরেকজনকে বিশ্বাস করা এবং বিশ্বাসের ভিত তৈরি করা। সেই বিশ্বাসই হাতে হাতটা সারা জীবন রেখে দেবে। আর একজন ঝগড়া করলে আর একজন করবেন না, চুপ করে থাকবেন, ওয়েট করে থাকবেন, স্টক করে নেবেন, তারপর একদম ধন 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 একজন একসঙ্গে দুজন বলে কেউ কারোর কথা শুনতে পাবেন না, ঝগড়া চলতেই থাকবে। আর যদি ঝগড়া খুব চলে যায়, কিছুতেই সামলাতে পারছেন না, জড়িয়ে ধরে গালে চুমু। ভালো থাকবেন সবাই। শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে অন্য একটা এপিসোডে। কোথাও যাবেন না, চলে আসবেন ঠিক টাইমে টিভির সামনে। দেখা হবে গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ।